প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল, গুনে গুনে সংখ্যা বলে দিলেন অনুব্রত। জেলের সুপাররা আমাকে ফোন করে বলে, বিস্ফোরক দাবি শুভেন্দুর। সেকুলার দল হুমায়ুন প্রার্থী দিচ্ছেন মমতা শুভেন্দুর বিরুদ্ধেও। কোর্টে যাওয়ার সময় মাঝপথে ধাক্কা ট্রাকের, শাহজাহানের বিরুদ্ধে কি এমন সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ভোলা। ওয়াকফ ইস্যুতে মমতার বিভ্রান্তিকর বার্তায় বিপাকে মুসলিমরাই, বড় দাবি শুভেন্দুর। বজরংবলীর মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা কুলপিতে, অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করলেন শুভেন্দু। কম ব্যবধানে পরাজিত আসনে নজর বিজেপির, হিসাবেই থাকছে না সংখ্যালঘু আসনগুলি। যতই করো এশায়ার এ বাংলায় ফের মমতার, ২৬ সুর বেঁধে ভাইরাল দেবাংশুর গান। ১০০ দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, এতদিনে অভিষেকের প্রশ্নে বঞ্চনা শিকার কেন্দ্রের। সিদ্দিকুল্লাহর অনুষ্ঠান থেকে ফেরার পথে খুন তৃণমূল কর্মী। মরক্কোয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুটি বহুতল আবাসন, নিহত অন্তত ১৯, আহত ১৬। ভোটার তালিকা আরও নির্ভুল করতে কমিশনের বড় পদক্ষেপ, বিএলএদের দেওয়া হবে বুথের এএসডি তালিকা। লোকসভায় লেগে গেল রাহুল শাহের মধ্যে, একে অপরকে কি বললেন দুজনে। প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে মোদি এবং শাহের সঙ্গে আলোচনায় রাহুল, ১.৫ ঘণ্টা ধরে কি নিয়ে কথা, সংসদ ভবনে জল্পনা। মার্কিন চাপে কোণঠাসা দিল্লি, রাশিয়া থেকে তেল আমদানি ১/৩ কমালো ভারত। বায়োমেট্রিক প্রোফাইল লিঙ্কের পথেই উত্তরপ্রদেশ, অবৈধ অনুপ্রবেশ রুখতে যোগীর কড়া পদক্ষেপ। ট্রাম্পকে ডেডলাইন খোঁচা মোদির মন্ত্রীর, বাণিজ্য আলোচনা কতদূর এগোলো জানালেন তাও। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। একদিন আগে কোচবিহারের সভা থেকে ফের একবার এশায়ার নিয়ে সুর চড়াতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফের একবার সোচ্চারে বলেছিলেন কোনোভাবেই বাংলায় ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না। এবার হুঙ্কার শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়, বললেন এসআইআরের নামে এনআরসি করতে দেব না। ফের একবার মমতার প্রশংসায় পঞ্চমুখো হতে দেখা গেল, বললেন ২৩০ থেকে ২৩৫ আসনে জয়লাভ করে ২৬-এর নির্বাচনের পরে আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা। বীরভূমের মল্লারপুরে এসআইআর সংক্রান্ত একটি সভায় গিয়েছিলেন অনুব্রত। সেখানে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, মুখ্যমন্ত্রী না হলে আমাদের রাজ্যে অন্ধকার নেমে আসবে, কালো দিন নেমে আসবে। সেই ভুলটা আমরা কেউ করব, আমরা আবার তাকে ২৬-এর ভোটে জিতিয়ে আনব। বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যতই তোমরা লাগো তোমরা পারবে না, চ্যালেঞ্জ করলাম। ২৩০ থেকে ২৩৫ ভোটে বনগাঁ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করবেন। অনুব্রত সাপ কথা, রাজনৈতিকভাবে মমতার সঙ্গে না পেরে এসআইআর এনআরসি নিয়ে আসা হচ্ছে। আক্রমণের ধার আরও বাড়িয়ে বলেন, এসআইআরের পর এনআরসি করে পশ্চিমবঙ্গের ২ কোটি মানুষকে জেলে রেখে ওরা ভাবছে পশ্চিমবঙ্গ দখল করব। সে গুড়েবালি জীবনে হবে না। এখানে কোনো রোহিঙ্গা, বাংলাদেশি, মায়ানমারের লোক নেই। তুমি কি করে বাদ দেবে? আমাদের এই মাটিতে জন্ম, এই মাটিতেই মরব। তোমরা এসআইআর করলেও আমরা ভয় পাই না। প্রসঙ্গত হাতে আর একদিন, আর তার মধ্যেই এনুমারেশনের যাবতীয় প্রক্রিয়া শেষ হতে চলেছে। নির্বাচন কমিশন কর্তৃক শেষ পাওয়া আপডেট বলছে, এখনও পর্যন্ত মোট ৫৭,১৫৪৮ ফর্ম আনকালেক্টেড রয়েছে, যার মধ্যে মৃতের সংখ্যা ২৪,০৮,৫৭৪। ফলে এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হলে বাদ যেতে পারে এই বিশাল সংখ্যক নাম। শাহজাহান শেখের সাক্ষীর ছেলের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট আদালতে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েন তিনি। বিরোধীরা এই ঘটনাকে নেহাত দুর্ঘটনা হিসেবে দেখতে রাজি নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো সাপ বলে দিলেন, এটা শাহজাহান করিয়েছে, জেলে বসে করিয়েছে। এই মামলা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, শাহজাহান বসিরহাটে জেলে বসে থাকলে এভাবে সাক্ষীদের মৃত্যু হবে। তিনি বলেন, আজ ভোলা ঘোষের মৃত্যু হয়েছে, কাল ভোলা ঘোষের হবে। কারণ শুভেন্দুর দাবি, জেলে বসে ফোন ব্যবহার করে তৃণমূল নেতারা। শুভেন্দু বলেন, জীবনকৃষ্ণ সাহা জেল থেকে ফোন করে কথা বলেন। তৃণমূল নেতারা জেলের ভিতরে ফোন ব্যবহার করে, যা খেতে ইচ্ছে হয় তাই খায়। অনেক রাতে ডিনার নেই, যত রকম ছবি আছে সব দেখে। পিজির উডবান ওয়ার্ডে মন খারাপ হলে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, জেলের সুপাররা খারাপ নন, বেরিয়ে এসে অন্য ফোন থেকে আমাকে জানান যে নেতারা ফোন ব্যবহার করছেন। ভোলানাথ ঘোষের কাছে টিম পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু।
এসএসকেমে চিকিৎসা করানো ভোলার ঘোষের জন্য খুব ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলনেতা আরও বলেন, সিবিআইকে ধন্যবাদ যে তারা ভোট পরবর্তী হিংসা মামলা সরানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে। বুধবার ন্যাজটের কাছে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে ভোলার গাড়িতে ধাক্কা মারে এক 10 চাকার ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ির চালক শাহানুরের, কিন্তু বেঁচে যান ভোলা। এদিন শাহজাহানের দায়ের করা একটি মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলা, আর তখনই এমন ঘটনা ঘটেছে। পেঁয়াজের খোসার মতো একটু একটু করে নিজের দল সম্পর্কে খোলস করছেন হুমায়ুন। নিজের লক্ষ্য আগেই পরিষ্কার করেছেন, টার্গেট তার 90। দ্বিতীয় দিনে এটা স্পষ্ট করেছেন, মিমের সঙ্গে জোট কথা হয়েছে সেলিমের সঙ্গেও। তৃতীয় দিনে স্পষ্ট করেছেন তারাই হবেন ম্যাজিক ফিগার। আর এবার তৃণমূল থেকে সদ্য সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বললেন সেকুলার দল গড়বেন। সেক্ষেত্রে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, মিমের পাশাপাশি ধর্মনিরপেক্ষ জাতীয় কংগ্রেস আইএসএফের কথাও বললেন। বুধবার পাঁচতারা হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও প্রার্থী দেবেন তিনি। অর্থাৎ তার দল 26-এর নির্বাচনে প্রার্থী দেবে ভবানীপুর নন্দীগ্রামেও। তবে এক্ষেত্রে তিনি আরও একবার জোটে লড়ার ক্ষেত্রেই সওয়াল করলেন তিনি। তবে মিমের সঙ্গে যে জোট করছেন তা ইতিমধ্যে স্পষ্ট করেছেন হুমায়ুন। এদিকে তিনি আগেও এটা দাবি করেছিলেন মোহাম্মদ সেলিমের সঙ্গেও ফোনে কথা হয়েছে তার। তবে এবার আইএসএফ প্রসঙ্গ, তবে সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তার আদৌ কোনো কথা হয়েছে কিনা সেটা স্পষ্ট করেননি। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের সংগঠনের গতি আনতে চাইছেন ওয়েসি। তাই গত মাসেই সদ্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে মিমের তরফে। ওয়েসির তরফেও হুমায়ুনকে প্রস্তাবও দেওয়া হয়েছিল, কিন্তু তার মধ্যেই নিজের দল করার কথা ঘোষণা করে দিলেন হুমায়ুন এর আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। তিনি জানিয়েছিলেন তার কাছে আগে জাতিসত্তা, তারপর রাজনৈতিক দল। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার দিনই ঘোষণা করে দেন 22শে ডিসেম্বরেই নতুন দল গড়ছেন তিনি। তবে তার লক্ষ্য সরকার গঠন নয়, বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক। 135টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই বলেছিলেন তিনি, তবে তার টার্গেট 90টি আসন। হুমায়ুনের এসব লক্ষ্য বাবরি ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকে একাধিকবার সামনে এসেছে, কিন্তু এবার আরও বড় কথা হুমায়ুনের। তিনি বললেন 2026-এ তৃণমূল বা বিজেপি কেউই এককভাবে সরকার গড়তে পারবে না। যিনি মুখ্যমন্ত্রী হন না কেন হুমায়ুন কবিরের সাহায্য নিতে হবে। আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন না। তবে কংগ্রেসের কথা বললেও জাতীয় কংগ্রেসের কথা বলেছেন হুমায়ুন। বাংলায় কংগ্রেস প্রসঙ্গে হুমায়ুনের পর্যবেক্ষণ, কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে। 26-এ ওদের চিহ্ন থাকবে না। তবে মুর্শিদাবাদের মাটিতে যে ভোট কাটাকুটির রাজনীতি শুরু হয়ে গিয়েছে তাতে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এদিনও আত্মবিশ্বাসী হুমায়ুন বললেন কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না, নির্ণায়ক শক্তি হব আমরাই। যাচ্ছিলেন বসিরহাট আদালতে, সঙ্গে ছিলেন ছেলে, সাক্ষ্য দিতেন সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে। কিন্তু তার আগেই পথেই ধাক্কা মারল 10 চাকার ট্রাক, আর মুহূর্তে সব শেষ। মৃত্যু হলো সাক্ষী ভোলা ঘোষের ছেলের। তবে কপাল জোরে প্রাণে বাঁচলেন তিনি। বিরোধীরা বিষয়টিকে মোটেও স্রেফ দুর্ঘটনা হিসাবে দেখছে না। বিজেপির পরিষ্কার বক্তব্য, পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে তাকে। এরপরই রাজনীতির অন্দরে ঘুরছে একটাই প্রশ্ন, আজ আদালতে ভোলা শাহজাহানের বিরুদ্ধে কোন কোন মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন, কোন মামলার সাক্ষী ছিলেন? রেশন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের। তারপর তার বাড়িতে এসে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় বাহিনীকে। পরে বিস্তর খড়কুটো পুড়িয়ে পুলিশ গ্রেপ্তার করে তাকে। এই মুহূর্তে শাহজাহানের মাথায় ঝুলছে একাধিক মামলা। ইডি, সিবিআই সহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বুধবার শাহজাহানের দায়ের করা একটি মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলা। অভিযোগ এই মামলাটি মিথ্যে। আর তখনই এমন ঘটনা ঘটেছে। মূলত ভোলানাথ একসময় শাহজাহানের সঙ্গী ছিলেন, পরে তার সঙ্গে অনৈতিক কাজ নিয়ে বিরোধ হয়। অভিযোগ 2021 সালে শাহজাহান বাড়ি ভাঙচুর করায় ভোলানাথের। ভয়ে বেশ কিছুদিন বাড়ি ছাড়া ছিলেন তিনি। শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর এলাকায় ফিরেছিলেন ভোলা। আজ এই ঘটনার পরই মুখ খুলেছেন ভোলার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ। তার পরিষ্কার বক্তব্য, এটা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এখানে উল্লেখ্য, বুধবার ন্যাজটের কাছে বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে ভোলার গাড়িতে ধাক্কা মারে একটি 10 চাকার ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় ভোলার ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ি চালক শাহানুরের, কিন্তু বেঁচে যান ভোলা। এই ঘটনার পরই বিজেপির দাবি ইচ্ছাকৃত এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। নয়তো ট্রাক চালক ধাক্কা মারার পর কিভাবে বাইকে চড়ে পালিয়ে গেলেন? একটি বাইকই বা এলো কোথা থেকে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আজ এমনই অভিযোগে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কখনো সিএএ কে এনআরসি বলা, কখনো এসআইআর কে এনআরসি বলা, আবার কখনো ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী এসবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তব তথ্যের সঙ্গে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। শুভেন্দু জানান, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী যতই বড় বড় দাবি করুন, কেন্দ্রীয় সরকারের আয়োজিত স্টেক হোল্ডার বৈঠকগুলিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা কোনো আপত্তি বা মতবিরোধ নথিভুক্ত করেননি। লখনৌ ও দিল্লির 4টি বৈঠকের মধ্যে 2টিতে পশ্চিমবঙ্গের অতিরিক্ত সচিব ও সিইও উপস্থিত থেকেও সম্পূর্ণ নীরব ছিলেন। অথচ রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী ধর্মীয় সম্পত্তি রক্ষার নামে বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছেন। এটি রাজ্য সরকারের দ্বিচারিতা ও রাজনৈতিক ভণ্ডামির প্রকৃষ্ট উদাহরণ। বিরোধী দলনেতা আরও জানান যে উন্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের চিঠি অক্টোবর থেকে আসতে শুরু করে। সচিবের 27 অক্টোবর চিঠি কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর নির্দেশে সবই স্পষ্ট ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কার্যকর কোনো পদক্ষেপ করেননি। ফলে 6 ডিসেম্বর রাত 11:59 সময়সীমা পেরিয়ে বহু নথি আপলোডই করা যায়নি। এর ফলে সংশ্লিষ্ট সম্পত্তিগুলিকে এখন আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, গোটা ভারতবর্ষ যখন দ্রুত নথিভুক্তিকরণ সম্পন্ন করল, তখন কেবল রাজনৈতিক উদ্দেশ্য পশ্চিমবঙ্গ পিছিয়ে রইল, আর তার সরাসরি ক্ষতি হবে মুসলিম সম্প্রদায়েরই। শুভেন্দু অধিকারী বলেন যে ওয়াকফ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য ও তার দলের নেতাদের আগুন ঝরা ভাষণই সাম্প্রতিক দাঙ্গার অন্যতম কারণ। মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, ধুলিয়ান, বেলডাঙ্গা বহু এলাকায় সাম্প্রদায়িক অশান্তি, দোকান লুট, গ্রামে আগুন লাগানো, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। বৈষ্ণবনগরে স্বাধীনতার পর সর্বাধিক হারে হিন্দু পলায়ন বাংলায় দেখা গিয়েছে। প্রশাসন ঘটনাগুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং মুখ্যমন্ত্রী উল্টো মুর্শিদাবাদে গিয়ে উত্তেজনামূলক ভাষণ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন যে আজকের এই সংকটের জন্য দায়ী মুখ্যমন্ত্রী নিজেই। সুযোগ থাকা সত্ত্বেও রাজ্য সরকার গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনায় নিজেদের মতামত জানায়নি। এর ফলে আজ পশ্চিমবঙ্গের বহু ওয়াকফ প্রপার্টি নথিভুক্ত না হয়ে ঝুলে রয়েছে। মুসলিমদের ভোটে ক্ষমতায় এসে আজ সেই মুসলিম সমাজকেই বিপদে ফেলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যেসব তৃণমূল নেতারা ওয়াকফ নিয়ে গরম গরম বক্তব্য রাখেন, যেসব ধর্মীয় নেতারা ভোটের সময় মুখ্যমন্ত্রীর প্রচারে অংশ নেন, তাদের সকলেরই উচিত এই তথ্যভিত্তিক অভিযোগে জবাব দেওয়া। তার দাবি, কেন্দ্রীয় সরকার সকলের হিত কামনায় কাজ করছে, কিন্তু রাজ্য সরকার রাজনৈতিক লাভের জন্য মানুষের সঙ্গে প্রতারণা করছে। 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, মানল কেন্দ্র। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সত্য সামনে আনল কেন্দ্র। কেন্দ্রের স্বীকারোক্তি, বাংলা ছাড়া সব রাজ্যের বরাদ্দ মিটিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি অর্থবর্ষে 1 টাকাও দেওয়া হয়নি বাংলাকে। এর আগেও অধিবেশনে একাধিকবার এই বিষয়টি উপস্থাপন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও এই বিষয়টি উত্থাপন করেন তিনি প্রশ্ন করেন, এখনও পর্যন্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে কত টাকা বাকি রয়েছে, পাশাপাশি কোন রাজ্যের ক্ষেত্রে কত টাকা বাকি রয়েছে তার তালিকা দেওয়া হোক। সেখানে দেখা যাচ্ছে সব রাজ্যেই 2024-25 অর্থবর্ষে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র বাংলার ক্ষেত্রেই কোনো অর্থ দেওয়া হয়নি। 2024-25 অর্থবর্ষে কোনো টাকা দেওয়া হয়নি। কেবল তাই নয়, 2022 সালের পর থেকেও 1 টাকাও দেওয়া হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী কমলেশ পায়োয়ানের লিখিত উত্তরে স্পষ্টভাবে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা তা সম্পূর্ণভাবে পালন করেনি। টাকা পাওয়ার জন্য যে নির্দেশিকা পালন করা দরকার, পশ্চিমবঙ্গ সরকার তা পালন করেনি বলে চিঠিতে জানানো হয়েছে, আর সে কারণেই অর্থ মেটানো হয়নি বলে জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে কোন কোন কমিটি কি রিভিউ করে টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাও এই চিঠিতে বিস্তারিত উল্লেখিত রয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বকেয়া অর্থ নিয়েই তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ করেছিল। এমনকি দিল্লিতে গিয়ে ধর্নায় বসেছিলেন অভিষেক। একই ইস্যু যে 2026-এর ভোটে তোলা হবে, তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তোলা থেকেই স্পষ্ট, তেমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। এ নিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, হাইকোর্টে হেরেছে কেন্দ্র, আবার সুপ্রিম কোর্টেও হার। নির্দেশ রয়েছে, কাজ শুরু করতেই হবে, টাকা দিতে হবে। এদিকে গ্রামোন্নয়ন মন্ত্রক এই কথা বলছে। উল্লেখ্য, গত অক্টোবর মাসেই 100 দিনের মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, সব বকেয়া টাকাও মিটিয়ে দিতে হবে কেন্দ্রকে। সুপ্রিম নির্দেশ বাধা কাটে বাংলার 100 দিনের কাজেও। নির্বাচনের আগে সুপ্রিম এই নির্দেশও শাসক দলকে ডিভিডেন্ড দেবে, তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের বক্তব্য, আমাদের বরাদ্দ শূন্য, কারণ বাংলা চুরি করেছে।
এক তৃণমূল সমর্থকের মৃত্যুকে কেন্দ্র করে সাত সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারিতে। মৃতের নাম লালটু শিকদার, বয়স প্রায় ৬৬। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতেই এক প্রস্থ ঝামেলা হয়। লালটু শেখকে লক্ষ্য করে কটূক্তি করার অভিযোগ ওঠে এলাকারই তৃণমূল কর্মী দারু শেখের বিরুদ্ধে। ঘটনাটি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের বড় পলাশমন এলাকায়। বুধবার সকালে চায়ের দোকানে বচসা থেকে হাতাহাতির ঘটনায় মাটিতে লুটিয়ে পড়েন লালটু। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, মঙ্গলবার সাতগেছিয়ায় সিদ্দিকুল্লাহ চৌধুরীর বইমেলা অনুষ্ঠানে গিয়েছিলেন লালটু শিকদার। সেই কর্মসূচি থেকে ফেরার পর থেকেই এলাকার তৃণমূল কর্মী দারু শেখ কটূক্তি করছিলেন। তার শেখ ইসমাইল গোষ্ঠীর অনুগামী বলে পরিচিত। দারু শেখ তাকে কটূক্তি ও হুমকি দিচ্ছিল বলে দাবি পরিবারের। বুধবার সকালে অন্যান্য দিনের মতোই চায়ের দোকানে যাচ্ছিলেন, তখন দারু শেখ লালটু শিকদারকে ঘিরে ধরে টিটকিরি করে। অভিযোগ, কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে পরিণত হলে দারু শেখ ঘুষি মারে লালটু শিকদারের বুকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন লালটু। প্রতিবেশীরা দ্রুত তাকে বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসককে কাছে খবর দেন। চিকিৎসক এসে জানান তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা। মৃত লালটু শিকদার সিদ্দিকুল্লাহ ঘনিষ্ঠ ছিলেন বলেই দাবি পরিবারের। আর অভিযুক্ত দারু শেখ জেলা পরিষদের মেন্টর ইসমাইল শেখের অনুগামী বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ। ভয়াবহ কাণ্ড। মরক্কোর উত্তর পূর্বাঞ্চলীয় প্রাচীনতম এবং ঘনবসতিপূর্ণ শহর ফেজে দুটি পাশাপাশি চারতলা আবাসন ধসে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছে ১৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। মোট ৮টি পরিবারের বাসস্থান ছিল এই আবাসনগুলিতে। দীর্ঘদিনের মেরামতির অভাবে আবাসনগুলি অবহেলিত হয়ে পড়েছিল। ঘটনার খবর পাওয়া মাত্র নিরাপত্তা কর্মী এবং নাগরিক সুরক্ষা দল ঘটনাস্থলে ছুটে যায় এবং ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। ভবনগুলি যেহেতু পুরনো ছিল, তাই উদ্ধার অভিযান ব্যাহত হয়। তবে এই বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেননি। আর কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। আচমকা কেন ভেঙে পড়ল ভবনগুলি, সেটাও এখন জানা যায়নি। এই দুর্ঘটনার ফলে নিমেষেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, আহতদের ফেজের বিশ্ববিদ্যালয় হাসপাতাল কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অন্যদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। মরক্কোর এই অঞ্চলটি ৮ম শতাব্দী পুরনো হলেও এখনও উন্নত হয়নি। গত ২ মাস আগে জীবনযাত্রার অবনতি, বেকারত্ব এবং জনসেবা ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছিল এই শহরটি। তরুণদের নেতৃত্বে এই অস্থিরতা পরবর্তীতে বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছিল, যার ফলে বিক্ষোভগুলি নিমেষেই সহিংস সংঘর্ষে রূপ নিয়েছিল, যাতে ৩ জন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। ৪০০ জনেরও বেশি গ্রেপ্তার হয়েছিল। মরক্কোর এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। তা সত্ত্বেও সরকার ২০৩০ ফিফা বিশ্বকাপের আগে এখানে নতুন স্টেডিয়াম প্রস্তুত করার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।